পেয়ারা গাছে ছোট একটা পেয়ারা গাছ, তার মধ্যে অনেকগুলো পেয়ারা হয়েছিল। কিছু পেয়ারা খাওয়া হয়েছে, আর শেষমেশ দেখুন গোড়ার দিকে দুইটা পেয়ারা রয়ে গেছিল। তার মধ্যে থেকে দুইটা পেয়ারাই অর্ধেকটা পেকে গেছে। আমার আবার অর্ধেক পাকা পেয়ারা খেতে ভালো লাগে, তাই একটা পেয়ারা পেরে নিলাম। আসসালামু আলাইকুম, সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। কাছের দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার এই প্লাস্টিকের বাস্কেটগুলোর মধ্যে রজনীগন্ধা ফুল লাগিয়েছিলাম। খুব সুন্দরভাবে চারাগুলো উঠেছে দেখুন। এতদিন পর্যন্ত আমার ফুল গাছগুলো লাগানোর জায়গা রেডি হচ্ছিল না, তাই আমি ফুলের শেকড়টা এখানেই লাগিয়ে রেখে দিয়েছিলাম। তো শেষমেশ দেখুন গাছগুলো অনেকটা লম্বা হয়ে গেছে। আর ওইদিকে আমার সামনের ফ্লাওয়ার শেডগুলোতেও মাটি ভরাট করা হয়ে গেছে, গতকালকে ভিডিওতে হয়তো আপনারা দেখছেন। তো এখন আর ভাবলাম গাছগুলো ওখান থেকে উঠিয়ে নেই, গাছগুলো আর একটু বড় হয়ে গেলে আর তারপরে যদি গাছগুলো উঠানো হয় তাহলে হয়তো গাছগুলোর অনেক সময় শেকড় ছিঁড়ে যেতে পারে বা মরেও যেতে পারে, তাই একটু ছোট থাকা অবস্থায় উঠিয়ে নিলেই ভালো। ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। যারা এখনো লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন আমি এখানে সবকটা চারা উঠিয়ে নিচ্ছি, একসাথে যতগুলো চারা নেওয়া যাচ্ছে সেগুলো উঠিয়ে নিয়ে আসছি। প্রথম ধাপে কিছু চারা লাগানো শুরু করি। গুয়াহাটি থেকে ফিরে আসার পর শরীরটা এত বেশি খারাপ লাগতেছে, মানে শরীরে ব্যথা, তারপরে কিছুক্ষণ পর পরে জ্বর আসে, গলা ব্যথা, সে তার মধ্যে আবার খুব বেশি গরম। গরমের কথা কি আর বলবো, এত বেশি গরম পড়ছে, মানে শরীরের গাম মনে হচ্ছে জড়াবে আর কি, গলা দিয়ে নামে এরকম একটা অবস্থা। তার মধ্যেও টুকটাক কিছু কাজ করতে হয়। তো এই কাজটা আমি সকালের দিকে ভাবলাম করে নেই, কারণ একটু বেশি রোদ উঠে গেলে বাইরের দিকে বের হয়ে কোনো কাজ করা তো দূরের কথা, বাইরের দিকে বেরিয়ে 5 মিনিট হাঁটাও যায় না। আমার গলার সাউন্ডটা বসে গেছে, যেটা গতকালকের ভিডিওতেও আপনারা দেখছেন। আর এখন পর্যন্ত মনে হচ্ছে ওই গরম ঠান্ডা দুইটা মিলিয়েই গলায় আর কি একটু সমস্যা হচ্ছে, সাউন্ডটা বসে গেছে, কখনো একটু জোরে সাউন্ড বের হচ্ছে, কখনো আবার সাউন্ডটা একটু আস্তে আস্তে বের হচ্ছে। তো প্লিজ আপনারা তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে অনেকদিন পর আমার শ্বশুর বাড়িতে যাব। আপনারা অনেকেই বলেন যে আপু তুমি এখন শ্বশুর বাড়িতে কেন যাও না, সেখানে কি কোনো ঝামেলা আছে? অনেকে বলেন আবার সম্পদ নিয়ে কোনো ঝামেলা নাকি। তো সবটাই আমি সেখানে যেতে যেতে বলবো। বেশ কয়েকদিন হয়ে গেছে শ্বশুর বাড়িতে যাওয়া হয় নাই, কেন যাওয়া হয় নাই, কেন যাই না, সবটাই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আরো একটা কথা আমি বলবো বলবো বলে আসলে বলতে পারছিলাম না। গুয়াহাটিতে চলে গেছি তখন আর ওই বিষয়টা আমার মাথায়ও আসে নাই। ও যে সেদিন আমার নানির বিষয়ে ভিডিওতে বলেছিলাম, তো ওই জন্য মানে হেল্পের টাকা হিসাবে তিনজনের টাকা আমার কাছে আসছে। তার মধ্যে থেকে একজনের অ্যামাউন্ট একটু বড় আর দুজনের একটু অল্প অল্প। তো আমি কিন্তু পার্সোনালি ভিডিও মাত্র একজনকে শেয়ার করেছি, তিনজনের টাকা আমি নানির হাতে দিয়েছি এবং তিনজনের কথাই বলে দিয়েছি। তো আমি একজনকে ভিডিওটা সেন্ড করেছি হোয়াটসঅ্যাপে পার্সোনালি, বাকি দুজনকে সেন্ড করতে পারি নাই, কারণ আপনাদের নাম্বার আমার কাছে নেই। ও যে আমি কয়েকদিন থেকেই বলতেছি আমার হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি আপনাদেরকে ভিডিওটা সেন্ড করতে পারি নাই। তো আপনারা কে কে টাকা পাঠিয়েছেন সেটা তো অবশ্যই আপনাদের মনে আছে, যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন। মানে একজনকে তো আমি ভিডিও পাঠিয়েছি, দুজন বাকি রয়েছেন। তো যারা ভিডিও পান নাই অবশ্যই তো বুঝতে পারতেছেন আপনারা টাকা পাঠিয়েছেন, কিন্তু আমি হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও সেন্ড করি নাই। প্লিজ আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক করবেন, আপনাদের নাম্বারটা কিন্তু আমার কাছে নেই, সেই জন্য আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না।
আর আপনারা আসলে আমার নানি এবং মামার জন্য যেটা করছেন, সত্যি ধন্যবাদ দিয়ে ছোট করার মতন কিছু নেই। যতটুকু হোক হয়তো ওনাদের কাছে এটা একটা বড় পাওয়া। হয়তো ১-২ মাস আমার মামা মানে একটু নিশ্চিন্তভাবে নানিকে দেখাশোনা করতে পারবেন। দোয়া করি আপনাদের এই উপকারের উত্তম প্রতিদান আল্লাহ যেন আপনাদেরকে দান করেন। সকালের খাওয়া-দাওয়া শেষ করে দেখুন প্রায় 10:30টার দিকে একেবারে সিম্পল আমি যে গুয়াহাটিতে যে ড্রেসটা পরেছিলাম ওই ড্রেসটা পরে আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এত বেশি গরম, এই গরমে আমার অন্য কোনো ড্রেস পরতে ইচ্ছা করছিল না, বোরকা পরতেও ইচ্ছা করছিল না। আর যেহেতু একটা সিএনজি নিয়েছি, তো বোরকাও পরি নাই, শুধু ওই থ্রি পিসটা পরেই চলে যাচ্ছি। আরিয়ানের বাবা একজন লোক নিয়ে আর কি একটা কাজের জন্য শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন, সেজন্য ভাবলাম সাথে আমিও চলে যাই, যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেছে যাওয়া হয় নাই। তো দেখুন এদিকে ধান ক্ষেত শুরু হয়েছে, চারদিকে উম হাল চাষ হচ্ছে, কেউ কেউ আবার গরু মোষ গোসল করাচ্ছেন। তো আবার শ্বশুর বাড়ির ওইদিকে আসলে আশেপাশের পরিবেশটা সুন্দর, কিন্তু মানে আলাদা থেকে দেখতে সুন্দর, কিন্তু ওখানে কেউ যদি পার্মানেন্টলি থাকতে যায় তাহলে খুব বেশি কষ্টকর। আলাদা থেকে দেখতে ভালো লাগে। এই যে দেখুন চারদিকে শুধু সবুজ আর সবুজ। তবে একটাই সমস্যা হচ্ছে পাহাড়, মানে সুবিধা এত কম, রাস্তাঘাটের সুবিধা, তারপরে দোকানপাটের সুবিধা, গাড়ি পাওয়া না পাওয়ার সমস্যা, মানে সবকিছুতে একটা সমস্যা। মানে কেউ পার্মানেন্টলি থাকতে গেলে অনেক কষ্টকর। তো দেখুন এখন যেহেতু বর্ষাকাল, এদিকে গাড়িও আসবে না, তাই ওই যে দূরে মেইন রাস্তার ওখানে গাড়ি রেখে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমি একেবারে পুরনো এই ড্রেসটা পরে আসছি, একটু কমফোর্টেবল লাগতেছে, কারণ আমি জানতাম এখানে অনেকটা জায়গা হেঁটে যেতে হবে আর রাস্তায় কাদাও থাকে, তো জন্য ওই ড্রেসটা পরে আসা। তো মোটামুটি একটু ভালো রাস্তা আমরা হেঁটে হেঁটে চলে আসছি। এই যে দেখুন ফিশারির পাশেই চলে আসছি। তো এখন শুরু হবে বিপদ। ওই জায়গাটা আমি এত ভয় পাই। এই যে দেখুন জুবাইর শুরু করেছে। অনেকটা রাস্তা, প্রায় ১০-১৫ মিনিটের রাস্তা এরকম। আর সুপারি গাছের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়, চারপাশে কাদা, যদি পা পিছলে পড়ে যায় তাহলে কাদার মধ্যে আর কি একেবারে লুটপাট হয়ে যাবে, এরকম একটা অবস্থা। পাশে যেহেতু ফিশারি, ওই ফিশারিটার কারণে রাস্তায় পানি উঠে একেবারে কাদামাখা হয়ে যায়, ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া খুব বেশি কষ্টকর। তো এখানকার কয়েকটা পরিবার আছেন, ওরা আর কি এভাবে সুপারির গাছ কেটে কেটে এভাবে পুলের মতন করে দিয়েছেন, যেগুলোর উপর দিয়ে হেঁটে কোনো মতে যাওয়া যায়। দেখুন কি একটা অবস্থা, যেখানে ৩টা সুপারি গাছ দেওয়া আছে কোনো মতে যাওয়া যায়, কিন্তু যেখানে ২টা দেওয়া হয়েছে সেই জায়গাটা যেতে কিন্তু খুব ভয় লাগে। এই যে দেখুন একটু স্লিপ করলেই কাদার মধ্যে পা হাঁটু পর্যন্ত পুঁতে যাবে এরকম। তো অনেক কষ্ট করে আসলে শ্বশুরবাড়িতে আসা যাওয়া করতে হয়। সেজন্য আমি যেহেতু এখন বেশিরভাগ সময় অসুস্থ থাকি, আগে সুস্থ স্বাভাবিক ছিলাম, শরীরেও মোটামুটি বল ছিল। এখন শরীরও খারাপ, মানে কোনো ধরনের পেরেশানি একেবারেই সহ্য হয় না। ওজন্যই আর কি আসা হয় না। এটা হচ্ছে একটা কারণ। আরো কিছু কারণ আছে, আমি যেতে যেতে আপনাদেরকে বলতেছি। তো যাই হোক ওই জায়গাটা আমরা পাস করে কোনোমতে চলে আসছি। লম্বা একটা রাস্তা। এভাবে সুপারির গাছের উপর দিয়ে হেঁটে হেঁটে পার হতে হলো। তারপরে এখন মোটামুটি একটু ভালো রাস্তা, তবে ওই যে ঘাসের নিচে নিচে অনেকটা কাদা থাকে, পা স্লিপ করে যায়। তো আমরা দেখুন আমার দেবরের বাসার সামনে চলে আসছি। আমার ছোট দেবর যারা এখন হচ্ছে আমাদের বাড়ির পাশে ভাড়া আসছে, তো ওই বিল্ডিংটা মানে ওরাই তুলেছিল। এই যে দেখুন এখানে ২টা বেডরুম কমপ্লিট করে নিয়েছে, পেছন দিকে বাথরুমও কমপ্লিট করে নিয়েছিল। তো এখন যেহেতু ওরা এখানে থাকে না, তাই বাড়িটার অবস্থা দেখুন, বনে জঙ্গলে বাড়িটাকে চারদিক থেকে একেবারে ঘিরে ফেলছে। আর ওরা শুধুমাত্র ওই অসুবিধার কারণে বাচ্চা কাচ্চা পড়াশোনা করানো, স্কুলে দেওয়া, মানে ওই যে সব দিক থেকে অসুবিধা, রাস্তাঘাটের অসুবিধা, বর্ষাকাল এলে বাচ্চাদেরকে স্কুলে দেওয়া যায় না। তো ওই অসুবিধার কারণে ওরা বাড়িঘর ছেড়ে আমাদের ওখানে ভাড়া চলে গেছে। তো এখন বলি আমার অসুবিধার কথা। এই যে দেখুন আহ উঁচু একটা টিলা, পাহাড়, পাহাড়ের আহ অনেকটা জায়গা আমি অলরেডি উঠে গেছি। আর এই যে দেখুন আমার হাঁটুতে ধরেছে, মানে হাঁটু ধরে ধরে কোনো মতে
কি বলবো, মনে হচ্ছিল আমি এখানে পড়ে যাব, এরকম একটা অবস্থা। তো ওই জন্যই আমি বিশেষ করে এখন শ্বশুর বাড়িতে আসি না। এখানে একবার আসার পর বাড়িতে গিয়ে 2-3 দিন আমি অসুস্থ থাকি। হাত পায়ে এত বেশি ব্যথা হয়, এত উঁচু এই পাহাড়টা, আসলে ভিডিওতে আপনারা বুঝতে পারেন না। আর পাহাড়ের চূড়ায় আমার শ্বশুরের পুরনো বাড়ি, এই যে দেখুন। তো আরিয়ানের বাবা এখানে আসছিলেন, ওখানে আমাদের একটা কাঁঠাল গাছ আছে, বড় কাঁঠাল গাছ। ওখান থেকে কিছু কাঁঠাল পেলে পেরে নিবেন, আর সেই সাথে কিছু আগরের ছোট ছোট চারা উঠিয়ে নিবেন। ওই জন্যই আসছিলেন একজন আহ দাদাকে সাথে নিয়ে কাজে হেল্প করার জন্য। তো ওখানে এসে দেখা গেল কাঁঠাল গাছে কোনো কাঁঠাল নেই, সব কাঁঠাল কেউ না কেউ হয়তো নিয়ে গেছে, এখন আর কোনো কাঁঠাল নেই। তো শেষমেশ দেখলাম মাতু গাছ, আমরা সিলেটিরা মাতু গাছ বলি, অনেকে জাম্বুরা বলেন বা বাতাবি লেবুও বলেন। তো আহ জুবাইর আসছে আমাদের সাথে, ও হচ্ছে গাছ থেকে মাতু নিবে। তো গাছের মাতুগুলো এখনো পরিপক্ত হয় নাই, তারপরেও গাছের মানে 4 ভাগের 3 ভাগ মাতু শেষ হয়ে গেছে। আর এই যে 1 ভাগ মনে হয় রয়েছে উপর দিকের, যেগুলো বা হাতে কেউ নাগাল পায়নি, ওগুলোই রয়ে গেছে। তো উপর থেকে জুবাইর একটা লম্বা বাঁশ নিয়ে কিছু পারতেছে, কিছু মাতু পারতেছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কারণ আজকে যদি না নেই তাহলে আরো 10 দিন পরে যদি আসি তাহলে আর একটাও পাওয়া যাবে না। তো জায়গাটা আমাদের মানে আমার শ্বশুরের বাড়ির পাহাড়টা অনেক বড়, সবাইকেই প্রায় ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের বাগটাতে যেহেতু আমরা থাকি না বা আমরা বুক করি না, ওই জন্য ওই বাগের কোনো কিছুই আমরা পাই না, শুধু নামে আর কি মালিক হিসাবে আছি। আর ওই পাহাড়ি জায়গাগুলোর দামও এত বেশি না, তা না হলে হয়তো বিক্রি করে ফেলতাম, কিন্তু শেষমেশ শ্বশুরেরই জায়গা, আমরা চাইলেও বিক্রি করতে পারবো না। এ তো মুখেই দেওয়া হয়েছে যে এটা তোমাদের, এটা তোমাদের, তো চাইলেও এটা বিক্রি করা সম্ভব না। আর পাহাড়ের জায়গা আসলে দামও এত বেশি না। তো এখানে যদি আমরা এসে থাকি তাহলে হয়তো জায়গাটা বুক করা যাবে, তা না হলে এভাবেই আর কি আমাদের জায়গা হিসাবে নামেই থেকে যাবে। তো যাই হোক, আমাদের সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা নেই। গতদিন একজন ভিডিওতে কমেন্ট করছেন শ্বশুর বাড়িতে কেন যাও না, এখানে কি সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা? না, তেমন কোনো ঝামেলা নেই আমাদের। আসি না শুধুমাত্র আমার শারীরিক সমস্যার কারণে। এখানে আসতে গেলে মনে হয় যে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আসতে হয়, এত বেশি কষ্টকর শ্বশুরবাড়ির এই জার্নিটা। আপনারা ভিডিওতে যতটুকু দেখেন ততটুকুই না, কিন্তু সেটা যদি আপনারা সরাসরি একবার আসতেন তাহলে হয়তো কেউ যদি একটু দুর্বল হয় তাহলে মানে হসপিটালে নিয়ে অ্যাডমিট করতে হবে, এরকম একটা অবস্থা। পাহাড়টা এত উঁচু। তো এখন আমার শরীর দুর্বল, আগের মতন না, ওই জন্যই আসা হয় না। আর এখানে যেহেতু আমার শ্বশুরের আরো 2জন ছেলে আছেন, বড় বাসুর, তারপরে মেজ বাসুর, সেই সাথে আমার আরেক বাসুরের ছেলে, উনি মারা গেছেন কিন্তু ওনার ছেলে আছে, উনিও বিবাহিত। তো ওনারাই শ্বশুর শাশুড়ি মাকে এখানে থাকলে দেখাশোনা করেন। আর শুধু যে আমার শ্বশুর শাশুড়ি মা এখানে থাকেন এমনটা না, আমাদের ওখানে নিয়েও ওনাদেরকে রাখা হয়। আমার বড় বাসুরের ওখানে আমার শ্বশুর শাশুড়ি মার আলাদা ঘর আছে, তো ওখানে ওনারা থাকেন। আর ওনার যে 4 ছেলে আছেন, 4 ছেলেরা প্রতি মাসে 1000 টাকা করে দেন আর কি, খাবার দাবার বাবদ। আর বাকি যে ঔষধপত্র, কাপড় চোপড়, ওটা আমরা দেই। তাছাড়া আমাদের এখানে তো এমনিতে ওনাদের যখন মন চায় গিয়ে 10 দিন, 8 দিন, 7 দিন, 5 দিন, আর যখন ইচ্ছা আর কি ওনারা আমাদের এখানে গিয়ে থাকেন। তো আমাদেরও যখন দেখার ইচ্ছা হয় ওনারা প্রায় মাসে 1.5 মাসে একবার গিয়ে থাকেন, ওই জন্য আর শ্বশুর বাড়িতে বেশি একটা আসা হয় না। ওনারা যেহেতু এখন 2 জায়গায় থাকেন, মানে ওনাদের পুরনো বাড়ি আমার বড় বাসুর মেজ বাসুরের ওখানেও থাকেন, আমাদের ওখানে গিয়েও থাকেন, তাই ওখানে বেশি একটা না আসলেও সমস্যা নেই। ওনারা যখন আমাদের এখানে যেতে চান বা আমরা মাঝে মধ্যে গাড়ি পাঠিয়ে আমাদের ওখানে নেই। তো এইরকম আর কি চলতেছে, তাই এখানে আর বেশি একটা আসা হয় না। আর এই যে দেখুন আমার শ্বশুর শাশুড়ি মায়ের পুরনো যে মাটির ঘরটা ছিল, ওটা তো বেশ কয়েকদিন আগে ভেঙে ফেলা হয়েছে। আর এখানে মনে হয় আমার বড় যা সবজি চাষ করেন। এই যে মাচাটা দেখতে পাচ্ছেন, ওখানে লাউ লাগান, তারপরে নানা ধরনের সবজি চাষ উনি করেন। আর আমাদের গোটার অবস্থা তো দেখতে পাচ্ছেন, আমাদের যে গোটা ছিল ওটা ভেঙে চুরে একেবারে শেষের দিকে। এই যে দেখুন শুধু কিছু দেয়াল বাকি রয়েছে পেছন দিকে। আর
এখানে কি সুন্দর সুন্দর কয়েকটা লাল রঙের গরুর বাচ্চা দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমার বড় বাসুরের গরুর বাচ্চাগুলো হতে পারে। তো এই জায়গাটা আমাদের, এই যে সুপারি বাগানটা দেখতে পাচ্ছেন, ওই সুপারি বাগানের নিচের সাইডটা আর বাড়ির অর্ধেক সাইডটা, মেইন বাড়ির অর্ধেক সাইডটা আমাদের আর কি। তো এই যে মাতুর গাছটা প্লাস ওই যে বাঙ্গা যে গোটা দেখতে পাচ্ছেন, ওই গোটা কাঁঠালের গাছ ওই সাইডটা আর কি আমাদের বাগেই পড়ছে। তো আমরা তো কখনো এখানে আর আসবো না, এখানে থাকাটা কিন্তু ভীষণ কষ্টকর। এখানে যদি 50 বিঘা জায়গাও থাকে, আর এমনকি আমি ভাড়া ঘরে দেখে যাব, কিন্তু ওই জায়গায় এসে থাকা, পার্মানেন্টলি থাকা আমার পক্ষে ইম্পসিবল। কারণ ওখানে পার্মানেন্টলি থাকাটা ভীষণ কষ্টকর। দোকানপাট অনেক দূরে, কোনো একটা চকলেটের বাচ্চা যদি একটা চকলেট খেতেও চায় মানে অনেক দূরে যেতে হবে। প্রথমত রাস্তাঘাটের সমস্যা, সমস্যা বলতে মারাত্মক সমস্যা, তারপর পাহাড়ে জায়গা ওঠানামার সমস্যা, পানির সমস্যা, মানে সমস্যা সমস্যা সব দিক দিয়ে সমস্যা। শুধু একটা ভালো সাইড আছে, যেহেতু ওখানকার এরিয়াটা পাহাড়ি, মানে বাড়িতে ফসলের গাছ খুব বেশি হয়, আহ গরু ছাগল পালা যায়, সেই সাথে যে বাড়িতে আম, জাম, কাঁঠাল, কলা ওইসব আর কি অ্যাভেলেবল পাওয়া যায়। তবে আমার আবার একটু স্ট্যান্ডার্ড পরিবেশ, যেখানে রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, ঔষধ, ফার্মেসি, স্কুল, কলেজ, মসজিদ, মানে সবকিছুর সুবিধা আছে, ওইরকম বাজার হাটও আছে। ওইরকম জায়গায় থাকাটা আমি বেশি পছন্দ করি। একটা ভালো পরিবেশ, একটা সুন্দর পরিবেশে থাকার মানে স্বপ্নটা আমি সব সময় দেখতাম। আর আমার বাড়িটা যেখানে আছে, আমাদের এখানে সব দিক দিয়ে সুবিধা, পাশে স্কুল, মসজিদ, বাজার, কলেজ, রাস্তা, ঔষধের ফার্মেসি, মানে সব দিক দিয়ে আমাদের জায়গাটা একেবারে পারফেক্ট। ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলেই সবসময় গাড়ি পাওয়া যাচ্ছে, পাশেই বাজার, মাছ, মাংস, মানে যেটা দরকার পাওয়া যাচ্ছে। তো দেখুন, যাওয়ার পথে আমি রাস্তায় দুইটা গরু দেখতে পাচ্ছি। আমি আবার সিংওয়ালা গরু দেখলে মানে গরুকে খুব বেশি ভয় পাই। তো হাতে একটা কঞ্চি নিয়েছি আর দৌড়ে দৌড়ে মানে একটা গরুর সাইড অতিক্রম করলাম। সামনে আরেকটা গরু, আমার মনে হয় যদি গরুটা ঘুরে আমাকে গুঁতো দিয়ে দেয়। তো আমি কেন জানি গরু দেখলে এত বেশি ভয় পাই। তো কোনো মতে জায়গাটা দৌড়ে দৌড়ে পাস করে চলে আসছি গাড়ির পাশে। আর এখন আবার আস্তে আস্তে দেখুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো এখান থেকে কিছু আগরের চারা উঠিয়ে নেওয়া হয়েছে আমাদের বাড়িতে লাগানোর জন্য। তো বাড়িতে ফিরে এসেই দেখুন জুবাইর জাম্বুরা গুলো নিয়ে ভর্তা শুরু করছে। তো জাম্বুরা গুলোতে এখনো কোনো রস নেই, যেহেতু এখনো পরিপক্ত হয় নাই, খাবার টাইম চলে আসে নাই, কিন্তু জাম্বুরা গুলো শেষ হয়ে যাচ্ছে। তো জুবাইরকে আমি বলেছিলাম যে ওগুলোতে এখনো রস থাকবে না, তারপরে ভাবলাম নিয়ে নিক, সমস্যা নেই, কারণ আর কিছুদিন পরে এলে ওগুলো আর পাওয়াও যাবে না, যেহেতু অলরেডি শেষ হয়ে গেছে, সামান্য কিছু রয়েছে। তো ও দেখুন এত বেশি জাল দিয়েছে, শুকনো মরিচ পুড়ে দিয়েছে আর ধনিয়া পাতা দিয়েছে, ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়েছে। আমি আর একটু লেবুর রস চেটে চেটে মানে এড করেছি, কারণ জাম্বুরা গুলোতে তেমন একটা টক খুঁজে পাচ্ছিলাম না, টক ভাবটা আনার জন্য একটু লেবুর রস দিচ্ছি। তো যাই হোক, ভর্তাটা খেয়ে যা হাল হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না। সারা বিকাল পর্যন্ত আমার জিহ্বা জ্বালাপোড়া করছে আর জুবাইরের হাত জ্বালাপোড়া করেছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।